প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম চ্যানেলের নিয়মিত আয়োজন দারোগা কথনে। সময়ের বিবর্তনে আমরা এমন কিছু কিংবদন্তিকে পাই যারা চলে যান আমাদের ছেড়ে, কিন্তু তাদের কাজ আমাদের মনে আজও গেঁথে থাকে, যারা আজও আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকে। ঠিক তেমনভাবেই আমাদের মাঝে এখনও স্মরণীয় হয়ে আছেন আমাদের বাংলা চলচ্চিত্রের আবেগ, আমাদের সবার প্রিয় সঙ্গীত পরিচালক আলম খান। আজ তার চতুর্থ মৃত্যুবার্ষিকী। চ্যানেল আই পরিবারের তার প্রতি শ্রদ্ধাঞ্জলি, তাকে স্মরণ করতে চাই এবং সেই স্মরণেই আজকে আছেন তারই সুযোগ্য সন্তান সঙ্গীত পরিচালক আরমান খান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন সবাই? এই তো ভালো আছি। জি। আমরা সবাই জানি আলম খান আমাদের সবার খুব প্রিয় একজন সঙ্গীত পরিচালক, শুধু তার গানের কারণেই না, ব্যক্তি আলম খান হিসেবেও। তাই আজকে শুনতে চাই শুধুই সেই সঙ্গীতের দৃষ্টিকোণ থেকে না, বাবা হিসেবে আসলে তিনি কেমন ছিলেন এবং তার স্মরণে যদি কিছু বাবা বলতেন। হিসেবে তো চমৎকার বাবা, এক কথায় খুবই ফ্রেন্ডলি ছিলেন আমাদের সাথে। আমরা দুই ভাই এক বোন, তা আমাদের সবার সাথে খুব ফ্রেন্ডলি আচরণ করতেন। শাসন থাকতো, কিন্তু খুব আদর করে এবং মোটিভেশনের সাথে শাসনটা করতেন। যে একটা শাসন থাকে না যে খুব বকাঝকা, ওরকম না, মোটিভেশন দিয়ে দিয়ে উনি শাসন করতেন এবং সমস্ত কিছু পরিচালনা করতেন। বিশেষ করে সময়ানুবর্তিতা, টাইম মেনটেন করা উনি আমাদেরকে শিখিয়েছেন। যেন কাউকে কোনো কথা দিলে কথা রাখতে হবে, মিথ্যে কথা বলা যাবে না। টাকা পয়সা নিয়ে যদি কেউ কোনো টাকা পয়সা দেয়, সে টাকা যেন কখনো মিসইউজ না হয়। অনেকে দেয় না যে এই টাকাটা আপনি রাখেন, আমি 15 দিন পর আপনার কাছ থেকে নিয়ে যাবো, এটা যেন একদম টাইম, মানে একদম গুনে গুনে টাকাটা যেন মানে রেখে দেওয়া হয়। তারপরে ধরেন যে ডিলিংস, কারোর সাথে কোনো ফিনান্সিয়াল ডিলিংসে কখনো উল্টাপাল্টা করা যাবে না। তারপরে সৎ ব্যবহার মানুষের সাথে, এগুলো শিখিয়েছেন। তাহলে চেষ্টা করি যতটুকু পারার। এখন বাকিটা আল্লাহ পাক জানে কতটুকু মেনটেন করতে পারি। আর আমাদেরকে তো সময় খুব একটা দিতেও পারতেন না, কারণ ইউ আর সো বিজি উইথ হিজ মিউজিক। সারা দিন রাতেই কাজ করতেন, অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। যেমন আপনার নিশ্চয়ই জানেন যে তৎকালীন সময় চলচ্চিত্রের গানগুলো এখন যে কালজয়ী হয়ে আছে, সেগুলোর পিছনে কী পরিমাণ ডেডিকেশন, কী পরিমাণ মেধা এবং কী পরিমাণ সময় ওনাকে দিতে হতো। তো যে কারণে দেখা যেত যে পারিবারিকভাবে আমাদের সময় খুব একটা দিতে পারতেন না, তবে যতটুকুই দিতেন সলিড সময় দিতেন। ওই যে যে কথাগুলো একটু আগে বললাম, সেগুলোই ছিল আর কি বেসিক্যালি ওনার। একদমই তাই। এবং তার যে গানগুলো ছিল আমরা দেখতে পাই ওরে নীল দরিয়া, ডাক দিয়েছেন দয়াল আমারে, হায় রে মানুষ রোগের মানুষ, এই যে এই কম্পোজিশনগুলো জি। এখন পর্যন্ত আমাদের প্রজন্ম পর্যন্ত সেই একই আলোড়ন তৈরি করে, কিংবা আমরা যখন গানগুলো শুনি এক অনন্য সুরের বৈচিত্র্য আমরা দেখতে পাই। এখন আমরা কম্পোজিশনগুলোতে তুলনামূলকভাবে এটা কম দেখতে পাই। তো আপনিও সঙ্গীত পরিচালনায় আছেন, সঙ্গীত নিয়ে কাজ করছেন, সেই দৃষ্টিকোণ থেকে আপনার কি মনে হয় ওই সময়ের তার যে গানের বৈশিষ্ট্যগুলো ছিল? সময়ের সাথে আসলে সব কিছুর আবেদনের পরিবর্তন আসে। এখনকার সময় যে যা কিছু হচ্ছে সেটা সময়ের সাথে মিলেই করা হচ্ছে। এখনকার সময়ের মানুষের চিন্তা চেতনা এবং টেকনোলজিক্যাল যে অ্যাডভান্স হয়ে গেছি আমরা, সেটার সাথে মিলিয়ে কাজ হয়তো বা আরও ভালো হতে পারতো এখন যেগুলো হচ্ছে। যদিও আমি ফুল টাইম মিউজিক করি না ব্যক্তিগতভাবে, তারপরেও জাস্ট সবার প্রতি সম্মান রেখে বলছি হয়তো বা আরও ভালো হতে পারতো বা ভালো হচ্ছে। কিন্তু ওনাদের ব্যাপারটা ছিল কি, ওনারা মিউজিকটা শিখে এসেছিলেন ওই সময়কার সঙ্গীত পরিচালকদের কথা। বিশেষ করে আমার বাবার কথাই বলি, উনি কিন্তু ওনার ওস্তাদ ছিলেন, ওস্তাদ ননী চ্যাটার্জি। ওনার কাছে উনি মিউজিক শিখতে যেতেন। তো বাসা থেকে যে ওনাকে যে মিউজিক শিখতে যাওয়ার জন্য ওল্ড টাউনে উনি যেতেন, আমাদের বাসা ছিল জসিমউদ্দিন রোডে। তো ওখান থেকে ওই যে ওল্ড টাউনে যে যেতেন, ওই একটা মানে ভাড়ার বাসা যে মানে যে যানবাহনের জন্য যে ভাড়া দেওয়া হতো, ওটা মানে রিক্সা ভাড়া, ওটাতে হয় যেতে পারবেন অথবা আসতে পারবেন। ওর জন্য উনি পায়ে হেঁটে যেতেন, যে পায়ে হেঁটে যে সঙ্গীতের তালিম নিয়ে উনি এবার রিক্সা করে আসতেন, কারণ টায়ার্ড হয়ে যেতেন। তো উনি সঙ্গীতের তালিমটা উনি খুব মানে শক্তভাবে নিয়েছিলেন ওস্তাদ ননী চ্যাটার্জির কাছে, এবং পরবর্তীতে এটাকে প্র্যাকটিস করা বাসায়। তো সঙ্গীতের যে এই আপনি যে কম্পোজিশনের ভ্যারিয়েশনটা বললেন, এই ভ্যারিয়েশনটা আসলো কীভাবে? আসলো হচ্ছে না, মিউজিকটা শিখেছেন। আর মিউজিকটা শিখেছেন কীভাবে? মনে করেন উনি বাংলা সঙ্গীত 10টা, শাস্ত্রীয় সঙ্গীত 10টা ঠাটের উপরে হয়। এই 10টা ঠাট থেকে বিভিন্ন রাগের সৃষ্টি হয়। ঠাটগুলো হচ্ছে এবং বিলাবল, রাগ বিলাবল হচ্ছে, যেটা সারেগামা পাধানিসা, আমরা যেটা শুদ্ধ রাগের উপরে যাই, এটাকে বলে রাগ বিলাবল। রাগ বিলাবল হচ্ছে সকল রাগের জনক বলা হয়। তো বিলাবল থেকে শুরু করে 10টা ঠাট ওনার শেখা, এবং পরবর্তীতে এটাকে থেকে যত রাগ রাগিনী বেরিয়েছে, রাগ আবার দুই রকম, রাগ পুরুষ, রাগ রাগিনী হচ্ছে মহিলা। তো রাগ রাগিনীগুলো কিন্তু শিখেছেন। তো শিখে
যখন উনি সিকোয়েন্স পেয়েছেন গানের সুর করার জন্য, যে চলচ্চিত্রের এই সিকোয়েন্স এরকম গান, তখন উনি রাগগুলোকে ভেঙে মডার্ন, ওই সময়ের সাথে উনি একটু অ্যাডভান্স মিউজিক ডিরেক্টর ছিলেন, একটু মডার্ন ছিলেন, তো ওই সময়ের সাথে কি যেতে পারে, ওইটার জন্য রিদমটা কি হবে, এই জন্য উনি অনেক ধরনের তাল জানতেন, তাল শিখেছেন। তখন ওই ব্লেন্ডিংগুলো করে 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 কিন্তু এই সৃষ্টিগুলো হয়েছে। তো একটু শিখতে হবে না, চমৎকার। একটু শিখে তারপরে তো এটা করতে হবে। যেমন যে কোনো গান, এখন একটা গানের বললে যখন আমার একটা রোমান্টিক গান লাগবে, এরকম এরকম হবে, তখন সেটার সাথে যেই রাগের এখন আবহটা ওইটাকে আশাবরীতে মিলছে। যাবে, ওইটাকে ভৈরব হবে, নাকি ওইটা ভৈরবী হবে, নাকি ওইটা বিলাবলি করবে, না টিমনে যাবে, না খাম্বাজে করবে, না তরিতে যাবে। তো এইগুলো তো উনি চিন্তা করতেন তখন, বা এটাকে না, আচ্ছা ঠিক আছে, এটা মালকোষেই করি, বা এটা ভূপালিতেই করি। যেমন ওনার কিছু কিছু গান দেখবেন যে মাসুদ পারভেজ পরিচালিত যে সকল সিনেমাগুলোতে ওনার একটু মডার্ন গান, ওগুলো ম্যাক্সিমাম এই ভূপালি, মালকোষ, রাগ দুর্গা, এগুলোতে করা। এগুলো তো বুঝতে হবে যে কেন কোনটা কোন কারণে করবে এবং এটা সিকোয়েন্সের সাথে কীরকম যাবে। তো মিউজিকটা শিখতেও হয়, এই তালগুলোও শিখতে হবে, সুরেরইও শিখতে হবে। পাশাপাশি আবার সিঙ্গার নির্বাচন, যে এই গানে এই শিল্পী গান গাবে, তো এই শিল্পী এই রাগের উপরে কতটুকু ভালো পারে, বা তার থ্রোয়িংটা কেমন। গান তো গাইলেই হবে না, গানের থ্রোয়িংটা বুঝতে হবে, তো গানটা এক্সপ্রেশনটা দিতে হবে তো শিল্পীকে, ওগুলো আবার শিখিয়ে দিতে। অনেকগুলো বিষয় না, অনেকগুলো বিষয়, এগুলো নিলে কিন্তু হয়। বা গীতিকার যিনি গানটা লিখছেন, উনিও কিছু ইনপুট দিচ্ছেন, জালম ভাই এরকম করলে কেমন হয়, সেরকম করলে কেমন হয়। সিনেমার যিনি ডিরেক্টর, তারও মনে করেন যে অনেক ইনপুট থাকে, প্রডিউসারের থাকে। ইটস এ কম্বাইন্ড টিম ওয়ার্ক, সবাই মিলে তারপর একটা জিনিস হয়েছে। এই কারণে কালজয়ী সৃষ্টি হয়েছে। এখন তো আমরা দেখা যায় যে ম্যাক্সিমাম হোম স্টুডিওতে কাজ করে, তো নিজেই রান্না করি, নিজেই খাই। আসলে সবাই মিলে করলে কিন্তু একটা, যেমন এই যে আমরা যে কথোপকথনটা হচ্ছে, আপনি দেখেন পিসিআরে কিন্তু একটা টিম বসা, ক্যামেরায় এখানে একটা টোটাল টিম বসা, মেকআপ আর্টিস্টটা কিন্তু প্রথমে একটা কাজ করেছে। সো এভরিথিং, একটা এই সেটটা কিন্তু ডিজাইন করা হয়েছে। সো ইউ সি ইটস এ কম্বাইন্ড টিম ওয়ার্ক। সো এটা অনেকে কিন্তু বিহাইন্ড দ্য সিনে কিন্তু কাজ করছে, কিন্তু মানুষ কিন্তু স্ক্রিনের সামনে আপনাকে আর আমাকে দেখছে। সেই টিম ওয়ার্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। ঠিক তাই। এবং আমরা যখন দেখি যে সবাই মিলে যখন তাদের নিজের থেকে কিছু কন্ট্রিবিউট করছে, তখন একটা কাজ অনেক অনবদ্য সুন্দর হয়ে যায়। ডেফিনেটলি এটা সব ক্ষেত্রেই পাবেন, এটা শুধু যে মিউজিক তা না, এটা যে কোনো সৃষ্টিশীল কাজের পিছনে কয়েকটা মেধার প্রয়োজন আছে। আবার অনেক সময় দেখা যায় অনেক মানুষ মিলে ইনপুট দিচ্ছে, আসলে আবার ওনাদের মাথায় আবার হয়ে কিছু নাই, উঠছে না। ওটা হবে না, ওটা ওই যে যার জন্য যেটা। একদমই তাই। আপনার কাছে কি মনে হয় এই যে তাদের সময়ের যে রাগ থেকে কিংবা ক্লাসিক্যাল মিউজিক থেকে যে ইম্প্রোভাইজেশনগুলো তারা এনেছিল মিউজিকে, Right. এটা কি এখন প্রপারলি হয় কিংবা কেউ কি চেষ্টা করছে বা এখন হয়ে অনেকেই ওঠে? চেষ্টা করে, আমি নাম নাই বলি, অনেকের এটার মধ্যে এখনো কিন্তু চর্চা আছে। অনেক মিউজিক ডিরেক্টর আমি জানি, নাম বলতে চাচ্ছি না, আমি তাদের গান শুনি, তাদের অনেকেই আছেন এখনো ওটা প্র্যাকটিস করেন। হয়তোবা যুগেরও আবার একটা সময় এসছে, এখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এতগুলা প্ল্যাটফর্ম, এক সেকেন্ডের মধ্যে স্ক্রলিং করে গানটা যদি কোনো কারণে ভালো না লাগে থাম্বনেইল, তাহলে কিন্তু এটা চলে যায়। আর কম্পিটিশনসটা অনেক হাই, তখন কম্পিটিশনসটা আবার এতটা হাই ছিল না। তো কম্পিটিশনস হাই হওয়ার কারণে দেখা যায় যে অনেক ভালো গান বা ভালো কোনো কন্টেন্ট হয়তোবা আমরা নিচের দিকে পড়ে যাচ্ছে, আমরা স্ক্রলিংয়ে আমরা আনছি না, আমাদের হারিয়ে যাচ্ছে। একটা ভাইরাল কন্টেন্ট হলে ভাইরাল কন্টেন্টের দিকে আমরা ছুটছি সবাই, বাট একটা পার্টিকুলার একটা দিন, একটা জিনিস বা দুটো জিনিসের দিকে। তো এগুলো একটু চ্যালেঞ্জেস এখন। আর এখনকার দিনে একটা নতুন কিছু করে মানুষকে প্রেজেন্ট করাটাও খুব যে সহজ তা কিন্তু না, খুবই ডিফিকাল্ট এটা। সময়ের সাথে সাথে আসলে সব কিছু একটু কঠিনই হয়ে যাচ্ছে। তারপর চেষ্টা তো করে যেতে হবে, যারা কাজ করছেন রেগুলার, আমি তো তাদের প্রতি শুভকামনা সবসময় থাকে যেন একটা ভালো কিছু করে তারা, মানে একটা অ্যাকসেপ্টেন্স কিছু হয়। আমরাও সেই প্রত্যাশায় সে তো রাখি। অবশ্যই থাকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা শুনে আসবো আলম খানের সুরে এবং ইন্দ্র কিশোরের কণ্ঠে একটি গান। চমৎকার সুরের কম্পোজিশন। তিনি আসলে জানতেন যে যেই গানটি আসলে যেই গায়কের গলায় ফুটে উঠবে অ্যাবসলিউটলি। তাকেই। যেমন এই যে গানটা শুনলাম আমরা, এই গানের মধ্যে সবচেয়ে মজার ব্যাপার যে তাকে হারালেম, সবই হারালেম। এই যে গানের যে কথার মধ্যে কিন্তু নতুনত্ব, এটা কিন্তু তাকে হারালাম সবই হারালাম, এটা হতে পারতো, বা তাকে হারিয়েছি সবই হারিয়েছি, যে হারালেম, কি পেলেম, কি হারালেম, এই যে এই বিষয়গুলো যে আছে, এগুলো কিন্তু গানের মধ্যে মাধুর্যতা আনে। এটা মান সম্মান চলচ্চিত্রের গান। চিত্রনায়ক আলমগীরের চিত্রায়নে এটা হয়েছিল, এই যে মিন্টু পরিচালিত এই সিনেমাটার গান। এটা আমার স্মৃতিপটে আছে, এই গানটা যখন সুর করে আমার চোখের সামনে এই গানটা শুরু হয়েছে। যেমন আমার চোখের সামনে স্মৃতিপটে ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না, এটা মনে করতে পারি।
এগুলো মনে আছে আমার। হায়রে মানুষ রঙিন ফানুষ দম ফুরার একটু, সেটা আমার স্মৃতিতে আসে আর কি, আমার চোখের সামনে করা। এই গানগুলো খুব ডেডিকেশনের সাথে করা। এরকম আরও অনেক গান আছে আমার চোখের সামনে, যেমন আমি রজনীগন্ধা ফুলের মতো, এগুলো আমার স্মৃতিপটে আছে আর কি। একজন মানে কিংবদন্তির সন্তান হওয়া যেমনটা গর্বের, তেমনটাই দায়িত্বের। তো সেই দায়িত্বের জায়গা থেকে আসলে কতটুকু আপনি মনে করেন যে আপনি দিতে পারছেন? না আসলে সুন্দর প্রশ্ন। আসলে চাপ অনুভব করি খুব, বুঝলেন? কারণ যে ওনার ছেলে হিসেবে মনে করেন যে একটা অলওয়েজ একটা প্রেশার থাকতো। যখন প্রফেশনালি মিউজিক করতাম খুবই প্রেশারে থাকতাম, এবং মনে করেন যে যখন যারা ডিরেক্টরসরা বা প্রডিউসার্সরা, আমি বেসিক্যালি নাটকের আবহ সঙ্গীত খুব বেশি করেছি, অডিও ক্যাসেটে কাজ করেছি, তখন সবাই আব্বাকে বলতো যে আমার কথা, যে ওকে দিয়ে কাজ করাচ্ছি, তখন আব্বাকে একটা কথাই বলতো, বুঝে শুনে নিয়ে এখনো কিন্তু শিখতেছে। মানে উনি কিন্তু অলওয়েজ ডিরেক্টর প্রডিউসারকে ভয় দেখাইতো যে এখনো শিখতেছে, বুঝে শুনে নিয়েন। তো তার মানে হচ্ছে যে এটা যে আমার উপর একটা এক্সট্রা দায়িত্ব, পারফেকশনের ব্যাপারটা পারফেকশনের থাকতো। ব্যাপারটা চলে আসতো। তো এখন তো প্রফেশনাল মিউজিক করি না যদিও, কিন্তু তারপরেও যখনই কোনো কিছু করি একটু চিন্তা করি যে আসলে তো ওনার নামটা তো জড়িত আছে আমার জীবনের সাথে, তো এটা একটু মাথায় রাখাই লাগে সবসময়। আপনারা পারিবারিকভাবে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে হ্যাঁ, কিছু আজকে করছেন কি? মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনার জন্য বিশেষ দোয়া এবং মিলাদ এবং কিয়ামের অনুষ্ঠান হবে। এটা হচ্ছে ওনার কবরস্থান, যেখানে শ্রীমঙ্গলে জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে মসজিদুল আউলিয়া হজরত খাজা মোজাম্মেল হক রহমতুল্লাহ পাশে হচ্ছে ওনার, উনি সমাহিত আছেন, আর মাও ওখানে সমাহিত। আজকে মসজিদে মিলাদ কিয়াম হবে, দোয়া খায়ের হবে, খানা খরচ হবে, সমস্ত কিছু আজকে ওখানে আমরা করব। আমরা জানি তিনি ৭ বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। তো একজন সন্তান হিসেবে এবং সঙ্গীত পরিচালক হিসেবে দুটো দৃষ্টিকোণই বলবো, সেই জায়গা থেকে আপনার মনে হয় কোন বৈশিষ্ট্যটা আসলে তাকে এত সাফল্য তার সঙ্গীত জীবনে এনে দিয়েছিলেন? বৈশিষ্ট্য ছিল নতুনত্ব পছন্দ করতেন উনি। ওনার মডার্ন ছিলেন, তো একটু নতুন জিনিস ওনার ভাল লাগতো, নতুন কিছু করতে চেতেন গানের মধ্যে। মানে যেভাবে গদবাঁধা হচ্ছে এটা থেকে উনি বৈচিত্র্যটা উনি সবসময় আনতে চেতেন। তো বৈচিত্র্য আনতে গিয়ে উনি নতুন ধরনের কম্পোজিশন, নতুন ধরনের লিরিক, যে আমরা যে মাত্র যে গানটা শুনলাম, তো যে বললাম যে গানের মধ্যে কথাকে খুব প্রাধান্য দিতেন, যে গানের কথা যদি ঠিক না হয় তাহলে গান ওটা দাঁড়াবে না। কথা এবং সুরের প্যাটার্নটা অলওয়েজ নতুনত্বর দিকে ওনার একটা উনি নতুনত্ব খুঁজতেন। ইভেন উনি নতুন শিল্পী খুঁজতেন, যে যারা ভালো গাইতে পারে কিন্তু নতুন সুযোগ পাচ্ছে না, তাদেরকে সুযোগ দেওয়া হোক, এই বিষয়টা আর কি। এখন বিশ্বকাপ চলছে, আমরা জানি সঙ্গীত পরিচালক আলম খানের খেলাধুলার প্রতি একটা আগ্রহ ছিল। খুবই আগ্রহ ছিল। এই বিষয়ে আপনার হ্যাঁ, স্মৃতিচারণা উনি শুনতে চাই। ম্যাক্সিমাম টাইমসই মানে অবসর সময়ে ওনার কাজ ছিল দুইটা। একটা হচ্ছে যে মাছ ধরতে চলে যেতেন মুগদা ঝিলে বা ধানমন্ডি লেকে অন্য কোথাও। আরেকটা হচ্ছে উনি অবসর সময় ফুটবল খেলা দেখতেন। বাহ। উনি স্টেডিয়ামে চলে যেতেন। হি ওয়াজ সাপোর্টার অফ আবাহনী ক্রীড়া চক্র, আবাহনীর খুব সাপোর্টার ছিলেন। তা আবাহনী খেলা দেখতে চলে যেতেন। আর ওয়ার্ল্ড কাপ ফুটবল আসলে তো ওনার মানে কাজ টাজ বাদ দিয়ে পারলে খেলা দেখবে। উনি ইতালি খুব সাপোর্ট করতেন, আর আফ্রিকান টিম যেগুলো আসতো তৎকালীন সময়, ধরেন ক্যামেরুন, নাইজেরিয়া, ঘানা, আফ্রিকান টিমদের উনি খুব সাপোর্ট করতেন। আর ইটালির পাওলো রসির ওনার খুব ফেভারিট প্লেয়ার ছিল। ফুটবল খুবই দেখতেন। আমাদেরকে মনে পড়ে যে মানে ওয়ার্ল্ড কাপ ফুটবল, মানে ফুটবল খেলা দেখানো শিখেছে আব্বা আমাকে, প্রথম স্টেডিয়ামে নিয়ে গেছে। আমার এখনো মনে আছে সেই খেলাটার কথা। বাংলাদেশ লাল বনাম তরুণ পলিসিরা, ফিনল্যান্ডের, এটা একটা প্রেসিডেন্ট গোল্ড কাপ ফুটবল ছিল। সো উনি খুব চিয়ার করতে পছন্দ করতেন, খেলাধুলা খুব চিয়ারফুল ছিলেন আর কি। ইটালির সাপোর্ট করতো খুব, খুব ইটালির পাগল ছিল। আর আফ্রিকান টিমগুলো, আর এশিয়ান টিমের মধ্যে সৌদি আরব, কোরিয়া, এগুলোকেও সাপোর্ট দিত। মানে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি এদের সাপোর্ট করতো না, ইংল্যান্ড এগুলো সাপোর্ট করতো না। বাহ, চমৎকার। প্রিয় দর্শক, আমরা আরেকটি গান শুনে আসবো, চলুন আমরা দেখে আসি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সঙ্গীত পরিচালক মানাম আহমেদ। আপনার কাছে শুনতে চাই আলম খানকে নিয়ে কিছু। আপনার জন্য আলম খান আসলে কি, এবং তার সঙ্গীতের পরিচালনা আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? অ্যাকচুয়ালি আলম চাচা বা আরও যারা সমবয়সী তারা ওই সময় যারা ছিলেন, প্রত্যেকের সাথে আমি মনে হয় ওনার ছেলেরা যতটা সময় কাটিয়েছে বাবার সাথে, আমি সেরকম সময়ই কাটিয়েছি ওনার সাথে। বিকজ ওনার ফ্যামিলির বাইরে কাজের যে পরিবেশটা ছিল, যে জায়গাটা ছিল, সেখানে সারাক্ষণ আমরা ছিলাম। তো চাচাকে আমি চাচা বলতাম, আলম চাচা। আমার বাবার সাথে উনি কাজ করেছেন। আমার বাবা প্রয়াত মনসুর আহমেদ সুরকার।
আলাউদ্দিন চাচা প্রথম দিকে ব্যাঞ্জো বাজাতেন, ইনস্ট্রুমেন্টালিস্ট ছিলেন। পরের দিকে উনি কিবোর্ড বাজাতেন। তো আমার কিবোর্ডে বাজানোর আসার পেছনে ওনার একটা বেশ ইনফ্লুয়েন্স ছিল। আমি ছোটোবেলায় যখন এফডিসিতে যেতাম, বাবার আবহ সঙ্গীতের রেকর্ডিং হতো ছবি, তো দেখতাম একটা লম্বা লোক, তা দেওয়া মোচ, খুব গুড লুকিং, তেল দেওয়া, মাথায় চুল ব্রাশ করা, পাঞ্জাবি পায়জামা, আর উপরে একটা শাল, কারণ এফডিসিতে ওই হলে অনেক ঠান্ডা থাকতো, এসিটা অনেক প্রকট ছিল। তো শাল নিয়ে লম্বা একটা লোক, মানে অমিতাভ বচ্চন মনে হতো। তো আমি ছোট একটা বেবি, তখন আমি শিশু শিল্পী, চলচ্চিত্রে অভিনয় করি। তা আমি মাঝে মাঝে যেতাম ওখানে, দেখতাম যে উনি একটা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন, এটার নাম হচ্ছে ইউনিভক্স, ছোট। উনি আবার লেফট হ্যান্ড ছিলেন, লেফটে বামাতে বাজাতেন। তো আমি খুবই মানে ইট ওয়াজ ভেরি চার্মিং টু ওয়াচ হিম, ইউনো। আমি আব্বাকে বললাম যে আব্বা উনি কে? বলে উনি হচ্ছে আলম খান। আচ্ছা, এই যাওয়া আসা। তো আলম চাচাকে তখন থেকে আমি দেখছি খুব অল্প কথা বলতেন, খুব মিষ্টি, সবার সাথে খুব ফ্রেন্ডলি, আমাকে খুব আদর করতেন। চাচা আমাকে খুবই আদর করতেন, মানে ফোন করেও যখন উনি কাজ বন্ধ করে দিলেন শারীরিক অসুস্থতার জন্য, তখনও মাঝে মাঝে আমাকে ফোন করে খোঁজ নিতেন। আমিও ফোন করতাম, সবসময় পারতাম না, বাট আমি করতাম। আমার মনে পড়ে আমি চাচাকে কয়েকবার ফোনও করেছি, কথা বলেছি, এবং এটাই হচ্ছে ব্লেসিংস। আমি একদিক থেকে খুবই সৌভাগ্যবান যে আলম খান চাচা, আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলী হোসেন, যারা প্রয়াত হয়েছেন বা যারা এখনও জীবিত আছেন, শেখ সাদি খান চাচা, তাদের সবার সাথে কাজ করেছে। এবং আলম চাচার ব্যাপারটা একদম টোটালটাই ডিফারেন্ট। ওনার একটা স্বকীয়তা ছিল, প্রত্যেকেরই থাকে স্বকীয়তা, বাট ওনার ইয়েটাই আলাদা, অ্যাপ্রোচটাই আলাদা। ওনার গানের মধ্যে মডার্নিজমটা ছিল একভাবে, প্রত্যেকেই তার গানে মডার্নিজম আনার চেষ্টা করে। আলাউদ্দিন আলী একটা নিজস্ব ভাবে মডার্নিজম অ্যাডাপ্ট করতেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল একটা টাইপ ছিলেন, বাট আলম খানেরটা ওয়াজ টোটালি ডিফারেন্ট। খুব ছকে বাঁধা কিছু জিনিসপত্র উনি একদম গুছিয়ে নিয়ে আসতেন, মানে র্যান্ডম কোনো কিছুর মধ্যে উনি নাই। উনি দরকার পড়লে বাসায় বসে 8 ঘন্টা র্যান্ডম চেষ্টা করবেন বা ট্রাই আউট করবেন, বাট রেকর্ডিংয়ে আসলে একটা গোছানো জিনিস, ওখানে আর কোনো কিছু চেঞ্জ হবে না, একটা নোটও চেঞ্জ হবে না। একমাত্র আমি যখন ওনার গানে বাজাতে যেতাম, ওনার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, তো উনি অ্যাসিস্ট্যান্টকে বাসার থেকে ক্যাসেট করে পাঠিয়ে দিতেন মিউজিকটা কী হবে না হবে। আলম চাচার বললেন তো আমার কাছে কি, সেই জন্য বলছি যে আমাকে উনি এত ভালোবাসতেন আর আমার উপরে এত কনফিডেন্স ছিল যে ওই মিউজিক যেটা বাজিয়ে দেওয়া হতো উনি একটা মুখ দিয়ে বলে দিতেন, তো মানাম যখন বাজাইবো ওর মতো করে গুছায় নিব, দ্যাট ওয়াজ দ্য ওয়ার্ড, লাস্টে বলে দিত। মানে কতটুকু কনফিডেন্স থাকলে একজন সুরকার একটা সঙ্গীত, একজন মিউজিশিয়ানকে, যন্ত্রশিল্পীর জন্য প্ল্যাটফর্মটা ওপেন ছাড়ছে, যে তুমি তোমার মতো করে ইম্প্রোভাইজ করে নাও। এই বিশ্বাসটা আমার ছিল আমার উপরে। সঙ্গীত নিয়ে কাজ করছেন এবং সেই আপনার যে সাংগীতিক জীবনে আসলে আলম খানের কতটুকু অনুপ্রেরণা কাজ করে, কিংবা কোন বৈশিষ্ট্যটা আপনাকে খুব বেশি টানে? আমার অনেক গান আমি আলম চাচার ইনফ্লুয়েন্সই করেছি। যেমন গান করতে গিয়ে ভাবলাম যে এইখানে মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্টটা এরকম হয়, কারণ আমরা তো শিখেছি ওনাদের কাছ থেকে। একটা চলচ্চিত্রের জন্য গান করতে গেলে যেটা হয়, অনেক কিছু এখানে, অনেক ফ্র্যাকশনস আছে, অনেক ক্যালকুলেশনস আছে, শুনতে খুব সোজা লাগে, আমরা খুব সহজেই একটা গান শুনে একটা কমেন্ট করে ফেলি, হ্যাঁ আর এটা কিছু হইলো, আর আরেকটু না, খুব ভালো হয়েছে গান। বাট এইটার বাইরেও একটা কাজ থাকে, সেটা হচ্ছে ওই গানটার সাথে অনেক কিছু জড়িত, ডান্স জড়িত, সিচুয়েশন জড়িত, অ্যাক্ট্রেস জড়িত, ওদের এক্সপ্রেশন, ওদের বডি ল্যাঙ্গুয়েজ, কি হবে না হবে। একজন সুরকার যখন গানটা চলচ্চিত্রের জন্য সুর করেন, আমি জানি না আজকালকার ছেলেপেলেরা করে কি না, করলেও ইট উইল বি সারপ্রাইজ, বিকজ একজন সুরকার তখন ক্যারেক্টারের কথা চিন্তা করে, ওর বডি ল্যাঙ্গুয়েজ চিন্তা করে, কে গাবে, সে কি এক্সপ্রেশনটা দিতে পারবে কিনা, এত কিছু ক্যালকুলেশন করে একটা গান শুরু করা হতো। যেমনটা বলছিলেন যে একটা এটা কিন্তু teamwork ছিল। এত সহজ না। টিম ওয়ার্কের চেয়ে বড় জিনিস হচ্ছে কি, সুরকারের ব্রেন থেকে জিনিসটা বেরোবে, ব্রেন চাইল্ড। উনি ইন্সপায়ার করবেন লিরিসিস্টকে, আচ্ছা শুনো এটাকে এইভাবে শুরু করো, এই দুটা ওয়ার্ড কিন্তু উনি বলে দিতে হবে। একজন সুরকার
যত বড় গীতিকারই হোক না কেন তার সাথে বসে যদি তার কোনো অভিজ্ঞতার একটা ব্যাপার তো থাকেই, অভিজ্ঞতা যদি নাও থাকে, সুরকারে কিন্তু নিজস্ব একটা স্বপ্রণোদিত একটা ওয়ার্ডস চলে আসে। আমরা যারা সুর করি আমাদের মধ্যে এটা আছে, আমাদের অনেক হিট গান আমাদের থেকেই বেরোয়, আমরা লিরিকটা বলে ফেলি, মানে আটলে হয়তো স্ক্র্যাচে 2টা লাইন বলে ফেললাম, তারপরে গীতিকার সেটাকে এলাবোরেট করে আরও বড় করে। তো আলম চাচা বেশিরভাগ গানেরই কিন্তু ওই জিনিসটা ছিল। শুধু আলম চাচা না, আরও যারা ছিলেন ওই সময়কার, প্রথম 2 লাইন সুরকার, তো উনি ওইটাই ক্যালকুলেশন করতেন যে এইটা হিরো হিরোইন, এই হলো সিঙ্গার, এর ওনাকে দিয়ে গাওয়াবো, সাবিনাকে দিয়ে এরা চিন্তা করতো, সাবিনা ইয়াসমিন গাবে, রুনা গাবে, তাহলে ওনারা এইভাবে গেলে এই এক্সপ্রেশনটা দিতে পারবে। একদমই তাই, আমরা তার গানেও তাই দেখেছি। এবং আজকে আসলে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আলম খানকে। তার গান আমাদের জন্য সম্পদ, আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের জন্য, এবং আমাদের সঙ্গীতের যে ইতিহাস, সেই ইতিহাসে তিনি সবসময় অমর থাকবেন। তাই তাকে নিয়ে জানার আরও অনেক কিছু আছে, তার গান থেকে অনেক কিছু শেখার আছে। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের সাথেই থাকুন, চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।